এই দুইটা টিকাদান ওই সময় অনেকে মনে করে যে এটা যদি না হতো তাহলে ওর মধ্যে এই হামের টিকার অভিযানটা হতে পারত। এখন টিকা না পাওয়া বাচ্চাদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এটা বাড়তে একটা ব্রেকিং পয়েন্টে অনেক এটার মধ্যে ছড়িয়ে পড়ে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়ার স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ অ্যান্ড হ্যাপিনেস। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজির রহমান। দর্শক, আজকে বরাবরের মতো আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে হাম। আমরা অনেক সময় একটা সময় মনে করেছিলাম যে হাম হয়তো চলে গিয়েছে, আমাদের ছেড়ে চলে গিয়েছে, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এবং এই যে প্রাদুর্ভাব কেন হলো, কেন আসলে বেড়ে গেল, এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনি আমাদের সবারই পরিচিত। তিনি হচ্ছেন ডাক্তার মুশতাক হোসেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। আমরা চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। কিছুক্ষণ আগে একটি কথা বলছিলাম যে আসলে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে হামের প্রাদুর্ভাব বাংলাদেশ সহ বিশ্বের আরও অনেক দেশেই বেড়ে গিয়েছে। এর পেছনে আসলে হঠাৎ করেই কেন এর প্রাদুর্ভাব বেড়ে গেল, কি মনে হয়, কি এর পেছনে কি কারণ থাকতে পারে? হঠাৎ করে আমাদের চোখে পড়েছে, কিন্তু কোভিড মহামারীর সময়, কোভিড বিশ্বমারীর সময় সারা দুনিয়াতেই টিকাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। টিকাটা দেয়নি। তার পরবর্তী পর্যায়ে এটাকে মেকআপ করার কথা ছিল, কিন্তু টিকাকে কেন্দ্র করে বিভিন্ন দেশেই একটা গুজব বা নানা ধরনের ভয় ভীতিটা আসে। ফলে টিকা গ্রহণের হারটা কমে যায় ইউরোপে, আমেরিকাতে। আর আমেরিকাতে বর্তমান যে প্রশাসন, তারা এই বৈজ্ঞানিক স্বাস্থ্য নিয়ে অনেক তাদের ধারণা অন্যরকম। তারা টিকাকেও মনে করে বাচ্চাদের জন্য ক্ষতিকর, এবং বিনামূল্যে যে টিকা দেওয়ার ব্যবস্থা তারা কেটে দিয়ে তারা টাকার বিনিময়ে তারা টিকা দিচ্ছে। ফলে সেখানে টিকা দেওয়ার হার কমে গেছে। তো বাংলাদেশে তো এটা ছিল। তারপরে বাংলাদেশে আরও একটা সমস্যা হয়েছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কিছু পরিবর্তনের কারণে টিকা ক্রয়ের পদ্ধতি নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষার মতো হয়। এই বিতর্কে টিকা কেনাটা দেরি হয়েছে। টিকা ছিল আমাদের দেশে, এই টিকা কেনাটার সময় ঘাটতি পড়েছে। আরেকটা হচ্ছে যে আমাদের দেশে যে গণ অভ্যুত্থান বা একটা সরকার বদল হলো, এরপরে নানা রকম দাবি দেওয়া নিয়ে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার লোকেরা আন্দোলন করে। এই যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা মাঠ পর্যায়ে টিকা দেয়, তারাও তাদের বিরুদ্ধে বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নামে দুবার। ফলে ওই সময় টিকা দেওয়াটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো নিয়মটা হলো যে প্রতি বছর যে টিকাটা দেওয়া হয়, কিছু বাচ্চা বাদ পড়ে যায়। আপনি যদি শতকরা 95% দিয়ে থাকেন, শতকরা 95% দিলে একটা মানে সামাজিকভাবে একটা রোগের প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে, যেটাকে আমরা ইংরেজিতে হার্ড ইমিউনিটি বলি। HERD, হার্ড, অর্থাৎ দলবদ্ধ একটা ইমিউনিটি বা প্রতিরোধ ক্ষমতা হয়। কিন্তু হাম যেহেতু খুবই মানে দ্রুত ছড়ায়, কাজে প্রতি বছর যে বাদ পড়ে যাচ্ছে, সেই বাদ পড়া শিশুদেরকে বার্থ কোহর্ট বলে রোগতাত্ত্বিক ভাষায়, যে জন্মের পরে ওরা হামের টিকাটা পায়নি। এরকম সংখ্যা জমে গেলে 3-4 বছর পর 5 বছর থেকে 9 মাস এর মধ্যে যত বাচ্চা আছে তারা টিকা পাক বা না পাক সবাইকেই হামের 1 ডোজ করে টিকা দেওয়া হয়। এটা সম্পূরক টিকাদান অভিযান বলে। আর নিয়মিত টিকাদান তো 9 মাসে প্রথম ডোজ, 15 মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে বাংলাদেশে। তো এটা আমাদের দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দেশে কোভিডের ভিতরে 2020-এর ডিসেম্বর এবং জানুয়ারি, 2021 ফেব্রুয়ারি পর্যন্ত এই যে সম্পূরক টিকাদান অভিযান সেটা হয়েছিল, কিন্তু সেটা তখন তো কোভিড বিশ্বমারীর একেবারে তুঙ্গ অবস্থা। বাচ্চারা সবাই টিকা নেয়নি বা নিতে পারেনি। আর আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার কথা, সেটা কোভিডের কারণে, সঙ্গত কারণে সেটাকে নিরুৎসাহিত করা হয়েছিল। তো এর পরবর্তীটা কথা ছিল যে কোভিড শেষ হওয়ার পরপরই হবে। 2022-এ আনুষ্ঠানিকভাবে কোভিড বিশ্বমারী শেষ হলো, তাহলে 23-এ হওয়ার কথা। 23-এ হলো না, 24-এ করা হবে। 24-এ গণ অভ্যুত্থানে সরকার বদল হয়ে গেল, স্বাস্থ্যক্ষেত্রেও পরিবর্তন হয়েছে। তো 24-এ না হলে 25-এ হবে। তো ওই গণটিকাদারের সেই টিকা ক্রয়ের জটিলতায় বাংলাদেশ পড়ে গেল। নিয়ম বদল হওয়ার, এটা 2000 নিয়ম বদলের কথা 22-এর পর থেকে কথা হচ্ছিল। তারপর শেষ টিকা তারা এনেছিলেন অন্তর্বর্তী সরকার। টিকা আনার পরেও কিন্তু টিকা দেওয়ার আর
সময় ছিল না, যদিও অন্তর্বর্তী সরকারের মধ্যে আবার টাইফয়েডের টিকা অভিযান করেছে, এটাও বাচ্চারা আর একটু বেশি বয়স্ক বাচ্চারাও ছিল এর মধ্যে। তারপরে বয়সন্ধিকালের মেয়েদের জন্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সেটাও সফল হয়েছে। দুইটা টিকাদান ওই সময় অনেকে মনে করে যে এটা যদি না হতো তাহলে ওর মধ্যে এই হামের টিকার অভিযানটা হতে পারতো, সেটা হয়নি। ফলে এই যে টিকা না পাওয়া বাচ্চাদের সংখ্যা জমছিল 2020 সাল থেকেই, 20, 21, 22, 23, 24, 25 অনেক সংখ্যা। তো টিকা না দেওয়া থাকলে তো হাম হতে পারে। হাম প্রতি বছরই কিছু না কিছু হয়েছে। মৃত্যু খুবই কম। মৃত্যু আমাদের বাংলাদেশে বা সারা বিশ্বে 1000 জনে 1 থেকে 3 জন, এর বেশি না। কিন্তু এই যে কয়েকটা বছর, আপনার প্রায় 5-6 বছর টিকা না পাওয়া বাচ্চাদের সংখ্যা জমে যাওয়া, এটা একটা বিস্ফোরণ ঘটলো আপনার 2026 জানুয়ারি থেকে। অর্থাৎ আমাদের বাংলাদেশে একটা দুর্ভাগ্য হলো, আপনি বললেন বা আমরা জানি যে আমেরিকা, ইউরোপ বা আফ্রিকার বিভিন্ন দেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সব জায়গায় কিন্তু হামটা বেড়ে গেছে, কিন্তু বাংলাদেশের মতো এত শিশুর মৃত্যু কিন্তু কোথাও হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা সাম্প্রতিক হিসেবে দেখা গেছে যে একমাত্র সুদান আমাদের পরে, আমাদেরকে ছাড়িয়ে যায়নি। সুদানে তো গৃহযুদ্ধ অবস্থা, স্বাস্থ্য কাঠামো আমাদের চেয়ে ভালো না। কাজে আমরা সারা বিশ্বে রোগী অনুপাতে মৃত্যুর হার, অর্থাৎ 1000 জনের মধ্যে যে 1 জন মারা যেত, সেটা 1000 জনের মধ্যে আর বেশি বেড়ে গেছে, 10 গুণের মধ্যে। 100 জনের মধ্যে 1-2 জনের চলে এসছে, বা 100 জনের মধ্যে 0.5। কাজে এই মৃত্যুটাও সারা বিশ্বে দেখিয়ে দিয়েছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা, আমাদের মৌলিক কত জায়গায় নাজুক আছে। এবং এই টিকা দেওয়া যেহেতু যায়নি, টিকাকে ক্রয়ে একটা ঝামেলা হয়েছে, সেই দিকেও কিন্তু মানুষ অঙ্গুলি নির্দেশ করছে। কাজে এই জন্য হামটা খুব বেড়ে গেছে, বিশেষ করে শিশু মৃত্যুটা অনেক বেড়েছে। জি, আমরা চলে যেতে যাব একটু যে র্যাশ রয়েছে, হামের যে র্যাশ রয়েছে, এই র্যাশের সাধারণ ঠান্ডা জ্বর বা অ্যালার্জির র্যাশ থেকে হামের র্যাশ আসলে কিভাবে আলাদা করা যায়? হামের র্যাশ তো একটু লালচে, এবং এটা শুরু হয় কানের পেছন থেকে, আর উপর থেকে ছড়িয়ে যায় সারা শরীরে। কিন্তু অ্যালার্জিক র্যাশ তো যে কোনো জায়গায় হতে পারে। অ্যালার্জিক রস পেটে হতে পারে, হাতে হতে পারে, বুকে হতে পারে। কিন্তু এই লালচে র্যাশটা মানে শরীরের উপর থেকে শুরু করে, বিশেষ কানের পেছন থেকে শুরু হয়, গলা মুখ হয়ে শরীরের দিকে নামতে থাকে। এবং এটার মানে ছড়িয়ে পড়ার প্রবণতা বা র্যাশের আকারটুকু লালচে লালচে হয়। অ্যালার্জিক র্যাশ তো ফুলে যায় হয়তো বিভিন্ন জায়গায়, লালচে নাও হতেও পারে। আচ্ছা, হামের কারণে কি কি দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হতে পারে? যেমন হতে পারে নিউমোনিয়া, অন্তত বা মস্তিষ্কের ক্ষতি, এই ধরনের কোনো সমস্যা হতে পারে কিনা? হ্যাঁ, বিশেষ করে হাম হলে কিন্তু আপনার ক্ষতি হয় বহুমাত্রিক। একটা হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটা নষ্ট করে ফেলে, আর আগে যেই প্রতিরোধ ক্ষমতাটা ছিল সেটাও নষ্ট করে ফেলে। আর যে সমস্ত বাচ্চারা আগে থেকে অপুষ্টিতে ভুগছে, মানে একটা দুর্বল স্বাস্থ্য বা কোনো রকম ইনফেকশন আছে, তার পেটের পীড়া আছে বা কাশি আছে, এই ধরনের বাচ্চাদের যদি হাম হয় তাহলে তাদের দ্রুত নিউমোনিয়া ডেভেলপ করতে পারে। যদি সে অস্বাস্থ্যকর পরিবেশে থাকে, সেটা আগেই তার মধ্যে হয়তো কাশি। নিউমোনিয়া হচ্ছে আমাদের ফুসফুসের সংক্রমণ, তার হয়তো আগেই নাক গলায় সংক্রমণটা আছে, কাশছে, সর্দি হচ্ছে। কাজে এটাই বেশি। আর পেটের পীড়া হয়, তো বাংলাদেশে পেটের পীড়াটা খুব একটা আমরা চিন্তা করি না, এই কারণে আমরা সঙ্গে সঙ্গে ওরসালাইন দিয়ে চিকিৎসা করে ফেলি। ডায়রিয়ার কারণে এখানে মৃত্যু একেবারেই নেই বললেই চলে। তবে খুবই বিরল ক্ষেত্রে মস্তিষ্কের প্রদাহ সৃষ্টি হতে পারে। হ্যাঁ, মস্তিষ্কের প্রদাহ সৃষ্টি হতে পারে। এটা সচরাচর ঘটে না, এটা বেশি বিরল ঘটনা। তো সেটা হলে খুবই মারাত্মক। আর হচ্ছে এমনি আপনার ভিটামিন এ যদি আপনার শরীরে কম থাকে, হাম হলো আপনার চোখে সেই রাতকানা রোগটা তো বাংলাদেশে নাই এখন, সেটা ফিরে আসতে পারে। তারপরে কান পাকা হতে পারে, কারণ যদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাচ্চার হয়, কানেও ইনফেকশন হতে পারে। কাজেই কান পাকা এবং রাতকানা সেটা যদিও প্রাণ সংহারী না, কিন্তু শরীরকে দুর্বল করে দেওয়ার জন্য এটা খুবই
মানে এটা যথেষ্ট আসলে। তো আসলে এই প্রশ্নটা আমারও ছিল যে আসলে শিশুদের ক্ষেত্রে হাম হয়েছে এবং সেই জায়গায় যদি ভিটামিন বা পুষ্টিহীনতার যদি অভাব দেখা দেয় তাহলে কি কি সমস্যা হতে পারে সেটি নিয়েও আপনি একটু বলছিলেন। তো আমি একটু জানতে চাইবো যে কোনো শিশু যদি সঠিক সময়ে হামের টিকা মিস করে তবে পরবর্তীতে তা পুষিয়ে নেওয়ার আসলে নিয়ম কি থাকবে? নিয়ম তো সরকার থেকেই করা হয় যে 15 মাসের মধ্যে হলে তো সে টিকাটা পাচ্ছে, দ্বিতীয় ডোজ পাচ্ছে, প্রথম ডোজ মিস করলে দ্বিতীয় ডোজটা সে পাচ্ছে। আর 15 মাসের বেশি বয়স হয়ে গেলে 2-3 বছর পর বা 4 বছর পর সে যে ক্যাচ আপ ক্যাম্পেইন হয় সেই ক্যাম্পেইনে সে টিকা দিতে পারে, অথবা সে নিজস্ব উদ্যোগে তার অভিভাবক যদি টিকা কিনে এটাও পুশ করতে পারে। হ্যাঁ, টিকা পাওয়া যায়, আমাদের বাজারে পাওয়া যায়, সেটা কিনে চিকিৎসকের পরামর্শে সে টিকা নিতে পারে, এতে কোনো অসুবিধা নেই। ওকে, কোনো শিশু যদি হামে আসলে সরি এটা আমি আবার একটু যাই। হ্যাঁ, একবার হাম হয়ে গেলে শরীরে স্থায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা মানে হামের ক্ষেত্রে মানে হামের জন্য যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি কি তৈরি হয়ে যায় নাকি আবারও পরবর্তীতে বুস্টার ডোজ বলতে যে ডোজ রয়েছে সেটা নেওয়ার প্রয়োজন পড়ে? সাধারণত হাম হলে হামের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তো হয়েই যায়, তবে সেই দেশে যেমন এখন আমার বাংলাদেশে হামের মহামারী হচ্ছে, এখন যারা আগে টিকা নিয়েছে বা আগে যারা হাম হয়েছে তাদেরও টিকা নেওয়া দরকার, কারণ যখন একটা মহামারী ঘটে তখন কিন্তু আগের প্রতিরোধ ক্ষমতাটা ভেঙে পড়ে। আচ্ছা, এবং সেই ভাইরাস যদি লক্ষ লক্ষ মানুষকে আক্রমণ করে খুবই শক্তিশালী হয়, কাজে সেটা আগের থেকে যারা প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ওদেরকে দুর্বল করে ফেলে। কাজেই এইরকম যদি হয় তাহলে কিন্তু টিকা নিয়ে নেওয়া উচিত। তার যদি স্বাভাবিক অবস্থা থাকে তাহলে একজনের হাম হয়ে গেলে তার পরবর্তীতে হাম থেকে সে সুরক্ষিত থাকবে, এটাই ধরে নেওয়া যায়। আচ্ছা, আপনি এই যে কথাটি বলছিলেন যে একটি ভাইরাস যদি মহামারী আকারে রূপ নেয় তাহলে সে অনেক শক্তিশালী হয়ে পড়ে, আসলে এই যে শক্তিশালী হওয়ার যে আসলে প্রক্রিয়াটা হঠাৎ করে আসলে মানে নিয়ন্ত্রণ থেকে কিভাবে একটি ভাইরাস আসলে অনিয়ন্ত্রিত অবস্থায় চলে যেতে পারে, যেমন কোভিড হতে পারে, কোভিড যদি আগে থেকে ছিল, আবার বর্তমানে আমরা হাম দেখতে পাচ্ছি সেটিও আগে থেকে ছিল, হঠাৎ করে যে একটি জিনিস আসলে বা একটি ভাইরাস এত শক্তিশালী রূপ ধারণ করে আসলে এটি কেন বা কিভাবে করতে পারে? এটা নানা কারণেই হতে পারে। একটা হচ্ছে যদি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যদি দুর্বলতা হয়, যেমন ধরেন আমরা হামের টিকাটা দিতে পারলাম না, ফলে এই আগে হয়তো হাম অল্প বাচ্চাদের মধ্যে হতো, এখন টিকা না পাওয়া বাচ্চাদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এটা বাড়তে একটা ব্রেকিং পয়েন্টে অনেক এটার মধ্যে ছড়িয়ে পড়ে। একটা নির্দিষ্ট সময় যে প্রথমে হয়তো প্রাথমিকভাবে বিষয় দেখা গিয়েছে কোনো একটা পাড়ায় কতজনের মধ্যে এরকম যদি পাড়া করতে থাকে, এই মানে এটা জিনিসটা ছড়াতে যত বেশি লোকের মধ্যে ছড়াবে ততই শক্তিশালী হবে। আরেকটা হচ্ছে যে সেই ভাইরাস যদি তার জিনগত পরিবর্তন হয়, মানুষ থেকে মানুষে ছড়াবার জন্য যদি সে আরও বেশি মানে জেনেটিক পরিবর্তন হয়, সেই কারণে হতে পারে। হামের ক্ষেত্রে এটা সন্দেহ করা হচ্ছে, জেনোম সিকোয়েন্স করে বিজ্ঞানীরা দেখছেন, আমাদের দেশেও দেখছেন, কিন্তু এখনও পর্যন্ত আমরা এখনও প্রমাণ পাইনি যে এটা জিনগত কোনো পরিবর্তন হয়েছে। অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে বলেই সেটার এত দাপট দেখছি আমরা। আচ্ছা, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে চরাঞ্চলে হামের টিকাদানের ক্ষেত্রে শিশুরা এখনও পিছিয়ে রয়েছে। এই যে পিছিয়ে থাকার যে বিষয়টি, অনেক শিশুরাই আসলে ওই এলাকার সিস্টেম বা ওই এলাকার আনুষঙ্গিক সব ব্যবস্থা মিলিয়ে তারা যে এই যে পিছিয়ে থাকছে একদল শিশু, এর পেছনে আসলে কি কারণ দায়ী বা আসলে রাষ্ট্র এটিকে কিভাবে দেখে যে এগুলো কেন হচ্ছে, এই জায়গাগুলো কেন আসলে রাষ্ট্র নিতে পারছে না, জোর মানে এখানে তারা কেন ফোকাস করতে পারছে না? না, এটা তো আমাদের ইপিআই কর্মীদের এক সাফল্য ছিল এক সময়, এটা তাদেরকে নিয়মিতভাবে উৎসাহিত করতে হবে, তদারক করতে হবে। এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই চর এলাকা, পাহাড়ি এলাকা বা যেখানে আদিবাসীরা থাকে তাদের থেকেই হেলথ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হয় বা ভলান্টিয়ার তো অবশ্যই নেওয়া হয়। কাজেই এইগুলো মাইক্রো প্ল্যানিংয়ের সময় বের করা হয় যে দুর্গম এলাকা কোনখানে, এবং শহরের মধ্যে যেখানে নিম্ন আয়ের মানুষ থাকে, ঘনবসতি এলাকা থাকে, যেই বাচ্চাদেরকে দিনের বেলা পাওয়া যায় না তাদেরকে শিশু শ্রমে লাগিয়ে দেয় পরিবারের সদস্যরা, রাস্তাঘাটে তারা বিভিন্ন কাজকর্ম করে, রাতের বেলা সেখানে ভাসমান জনগোষ্ঠীকে টিকা দেওয়ার জন্য রাতের বেলা যেতে হয়। কাজেই এটা কিন্তু বিভিন্ন টিকা অভিযানের সময় বা ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সময় বাচ্চাদের ক্ষেত্রে এটা ইপিআই এটা করেছে। এবারেও আশা করা যায় যারা বাদ পড়েছে তাদেরকে এই যে 1 মাস টিকাদান শেষ হয়েছে গত মাসের 3য় সপ্তাহে, আরও 1 মাস চলবে। এই সমস্ত দুর্গম জায়গায় যে পদ্ধতিতে আমাদের ইপিআই কর্মীরা যেয়ে থাকে, পাহাড়ি এলাকা,
চর এলাকা বা আদিবাসী এলাকা, তাদের মধ্যে একটা ভয় থাকে যে টিকা দিলে আমাদের কী হবে, ওদের থেকে ভলান্টিয়ার তৈরি করে তাদেরকে দিয়ে তাদের কনভিন্স করা, সেটা অবশ্যই করতে হবে। এটা না করলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত যেই হার্ড ইমিউনিটি বা দলবদ্ধ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু হবে না, তাহলে কিন্তু এই সমস্যা থেকেই যাচ্ছে। ভলেন্টিয়ারদের বিষয় যেহেতু আসলে আমি একটু তাদের ক্ষেত্রে জানতে চাই যে এই যে কমিউনিটি ক্লিনিকগুলোতে যারা হামের টিকা দিচ্ছে এবং টিকাদান কর্মসূচিতে যারা ভলেন্টিয়ার কাজ করছে, তাদের প্রশিক্ষণের আসলে এখানে ঘাটতি রয়েছে কিনা, বা এই ঘাটতিটা আসলে কিভাবে ফাইন্ড আউট করা যায় যে না আসলে তাদের ঘাটতির কারণে হচ্ছে না বা অন্য কোনো কারণে হচ্ছে? না, সাধারণত তাদেরকে যথেষ্ট সময় নিয়ে ট্রেনিং দেওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, যারা ভলান্টিয়ার সাধারণত টিকা দেন না, টিকা দান করার জন্য নির্দিষ্ট ব্যক্তি আছেন, স্বাস্থ্য বিভাগেই আছে, হ্যাঁ, বা তাদেরকে হয়তো আগে থেকে রিক্রুট করা হয়। ভলান্টিয়াররা শুধু তারা হচ্ছে ওই স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে তাদের বাচ্চাদেরকে টিকা যে দান কেন্দ্র কোনো বাড়ির উঠানে সেখানে নিয়ে আসে, এটা তাদেরকে সেটাও ট্রেনিং দেওয়া হয় এবং তারা জনগণের মধ্যেও প্রচার করে। কিন্তু এইবারের যে আপনার জরুরিভাবে টিকাদানের সিদ্ধান্ত নিতে হলো, যেহেতু অনেকদিন টিকা বাদ পড়ে গেছে, হামের মহামারী হয়ে গিয়েছে, এখানে যথেষ্ট ট্রেনিং দেওয়ার মতো সময় কিন্তু হয়নি। ভলান্টিয়াররা তো আগে থেকেই কাজ করে, তারা ইলেকট্রিক সেন্টারে কাজ করেছে, গত বছর টিকার সময় কাজ করেছে, যে আপনার টাইফয়েডের টিকা বা মেয়েদের যে বয়সন্ধিকালের টিকা তারা দিয়েছে, কাজে ভলান্টিয়াররা প্রস্তুত আছে। তবে একটা ওরিয়েন্টেশনেরও হয়তো খুব পাওয়া যায়নি, কাজ করতে করতে ওরিয়েন্টেশন দেওয়া হয়েছে। এটা খুব একটা অসুবিধা হবে না, কারণ এই কর্মীরা ভলান্টিয়ারও কিন্তু পুরনো ভলান্টিয়ার, যারা এর আগে হয়তো স্বাস্থ্যের কাজ করেছে তারা। আচ্ছা, দেশের বিভিন্ন আমাদের দেশে একটি জিনিস দেখতে পাচ্ছি যে আসলে আইসোলেশনের যে বিষয়টা, আইসোলেশন ওয়ার্ড আমরা সব জায়গায় খুবই সীমিত পরিসরে দেখতে পাচ্ছি। শিশুদের ক্ষেত্রে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের যে আইসোলেশনের ব্যবস্থা কেন আমাদের দেশে পর্যাপ্ত নেই, আর কিভাবে এই জায়গাটা আরও চাইলে আরও ডেভেলপ করা যায়? হামসহ বিভিন্ন সংক্রামক ব্যাধিতে যেন আমরা সুচিকিৎসা দিতে পারি, এজন্য সরকার কিন্তু প্রত্যেকটা জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে আইসোলেশন ওয়ার্ডের তারা ব্যবস্থা বিভিন্ন সময় করা হয়েছে। যেমন ইনফ্লুয়েঞ্জার মহামারী যখন হলো 2009 সালে, সোয়াইন ফ্লু নামে খ্যাত, তখন কিন্তু এটা করা হয়েছে। নিপা ভাইরাসের সংক্রমণ প্রতি বছরই কিছু না কিছু হয়, রংপুর, রাজশাহী বা এসব জায়গায় কিন্তু একটা আলাদা ব্যবস্থা করা হয়। সাম্প্রতিক সময় কোভিডের সময় করা হয়েছে। কাজেই এইটা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মাঝে মাঝে সে জায়গায় মহড়া দেওয়া উচিত, এবং সেই সমস্ত আইসোলেটেড ওয়ার্ডগুলো খালি থাকবে না। যদি সংক্রামক ব্যাধি না থাকে তাহলে অন্য রোগী থাকবে সেখানে, কিন্তু সংক্রামক ব্যাধিতে আক্রান্ত আসলেই যেন তাদেরকে দেওয়া যায়। যেমন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে সংক্রামক ব্যাধি ওয়ার্ড, এটা কিন্তু মেইন হাসপাতালের বাইরে। টিবি হাসপাতাল প্রায় সব জায়গায় আছে। হ্যাঁ, টিবি হাসপাতালও শ্বাসতন্ত্রের, তবে টিবি আরও মারাত্মক। টিবি এবং হামের রুগী একসঙ্গে রাখা উচিত না, সেখানে মেডিসিন ওয়ার্ডেই আলাদাভাবে হামের রুগী রাখা উচিত, আর টিবির জন্য আলাদা থাকবে, ওখানে অন্য কোনো রুগী নেওয়া ঠিক হবে না, কারণ টিবিটা আরও বেশি প্রাণঘাতী। কাজে এই জিনিসটা বারবার চর্চা করা কিন্তু আমাদের দরকার, নাহলে কিন্তু এই সমস্ত সময় সমস্যা হয়। আরেকটা হচ্ছে যে কমিউনিটি পর্যায়ে আইসোলেশনের যেই প্রয়োজন, আমি এটা বারবার বিভিন্ন গণমাধ্যমে বলেছি যে কমিউনিটি পর্যায়ে যদি আমরা দেখি যে যারা অপুষ্ট শিশু অন্যান্য সংক্রমণে ভুগছে, তাদের যদি জ্বর হয়, কারণ হামের আগে 4 দিন সে খুব বেশি ছড়ায় হামটা, কাজে জ্বর হলেই তো আমি হাম বুঝতে পারছি না, যখন তার লক্ষণ দেখা দেবে তখন আমি বুঝবো যে তার হাম হয়েছে। কাজেই যারা দরিদ্র পরিবারের শিশু, যাদের থাকার ব্যবস্থা ভালো না, এক ঘরে অনেক লোক থাকে, অপরিচ্ছন্ন পরিবেশ, তাদের জন্য কমিউনিটি পর্যায়ে একটা জায়গা করা দরকার, ওদেরকে এনে রাখা। তাদের স্বাস্থ্যের দেখভাল করা যাবে, তাদেরকে পুষ্টি সমস্যার সমাধান করা যাবে। আবার যদি ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারি, তাদেরকে মাছ, মাংস, দুধ, ডিম খাওয়াতে পারি, তাহলে তাদের স্বাস্থ্যটাও ভালো হলো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হয়ে গেল। এই শিশুরা আর আইসিইউতে যেতে হবে না, এই শিশুরা আর গুরুতর অসুস্থ হবে না। এই কমিউনিটি পর্যায়ে কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আর সরকার এই বিষয়ে কোনো জায়গায় কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানি না, কোনো এনজিও হয়তো নিতে পারে, বা স্থানীয়ভাবে যদি কোনো গ্রামাঞ্চলে কমিউনিটি ক্লিনিক যারা করে, না এটা সরকারি সিদ্ধান্ত ছাড়া তারা করতে পারে না। তারা মনে করলে তারা তো তাদেরকে ঘরে রাখার জন্য বলবে। হ্যাঁ, ঘরে রেখে চিকিৎসা হতে পারে, ঘরে রেখেও আইসোলেশন হতে পারে, সেটা যারা অবস্থাপন্ন পরিবার, মধ্যবিত্ত পরিবার, যাদের একটা আলাদা ঘরে তার মা এবং তার বাচ্চা নিয়ে থাকবে, সেটা অসুবিধা নেই। কিন্তু এক ঘরে যখন অনেক মানুষ থাকে, অনেক ভাই বোন, বাবা মা সহ, এমনকি বাচ্চার দাদি নানিরাও থাকে, সেখানে তো আইসোলেশন না করলে এটা ছড়িয়ে পড়ছে। আর একটা বড় ঘাটতি এবার হয়েছে যে হাসপাতালগুলো প্রথম পর্যায়ে সউদ্যোগে বাচ্চাদের আইসোলেশনে নেওয়া উচিত ছিল। আউটডোরে জ্বরের রোগীদেরকে আলাদা লাইন করা উচিত ছিল, এবং জ্বরের রোগীরা যেন
3 হাত পরে পরে বসতে পারে সে বসার ব্যবস্থা করা হয়েছিল। হাসপাতালগুলো থেকে কিন্তু অনেক হাম ছড়িয়েছে, অনেক বাচ্চা হাসপাতালে অন্য রোগের চিকিৎসা করতে এসছে, হাম নিয়ে বাড়ি গেছে অথবা হাম নিয়ে সেই হাসপাতালে ভর্তি হয়েছে। এটাও কিন্তু আমাদের এই যে হটস্পট আমরা বলেছি বিভিন্ন উপজেলায় বড় বড় হটস্পট কিন্তু এই সমস্ত হাসপাতাল যেখানে রোগীরা চিকিৎসার জন্য এসছে, কোনো রকম আইসোলেশনের সুবিধা আউটডোরেও করা হয়নি, ভিতরের ওয়ার্ডেও করা হয়নি, পরে হয়তো করা হয়েছে। জি, বা আমাদের দেশে বা দক্ষিণ এশিয়ার মধ্যে দেখা যায় যে অনেক দেশেই আসলে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ কম থাকে। আমাদের দেশে কি বাজেট বরাদ্দ কি মনে হয় যে যথেষ্টই আছে কিনা, কি মনে করে? দক্ষিণ এশিয়ায় আমাদের সবচেয়ে কম বাজেট। দক্ষিণ এশিয়াতে আমি যতটুকু জানি নেপাল এবং শ্রীলঙ্কা তো বেশ আগে থেকেই স্বাস্থ্য ব্যবস্থা খুবই ভালো। জিডিপি আমাদের চেয়ে কম থাকলেও স্বাস্থ্যের জন্য তারা বিনিয়োগ করে এই কারণে স্বাস্থ্যবান প্রজন্ম যদি গড়ে ওঠে তারা অনেক অবদান রাখতে পারে, অনেক জিডিপি বাড়াতে পারে। কাজেই সেটা নেপালেও যদি আমাদের থেকে স্বাস্থ্য ব্যবস্থা খারাপ ছিল, এখন কিন্তু তারা ভালো করেছে। আমাদের প্রধান দুর্বলতা আমরা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আমাদের খুবই কম মনোযোগ। আমরা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা বলতে বুঝি যে গিয়ে রোগের ট্যাবলেট নিয়ে আসা। ট্যাবলেট তো একটা অংশ মাত্র, তাদেরকে সুস্বাস্থ্যবান নাগরিক হিসেবে গড়ে তুলবার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা, স্বাস্থ্য উন্নয়নের বিষয় এবং রোগের প্রাথমিক পর্যায়ে পরিচর্যাটা। একটা পূর্ণাঙ্গ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কিন্তু গ্রামে কাঠামো আছে, সেখানে নেই, শহরে তো নেই। শহরে প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোরে যায়, মাধ্যমিক সেবার জন্য যায়, আবার জটিল রোগী হলেও যায়, ফলে অনেক ভিড় লেগে থাকে। একটা ভিড়াক্রান্ত হাসপাতাল কখনোই একটা আদর্শ স্বাস্থ্যকেন্দ্র হতে পারে না, কারণ একজনের কাছ থেকে রোগটা অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। হাসপাতালগুলো হতে হবে বিকেন্দ্রীকৃত এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র হবে এটার মেরুদণ্ড, যে সমস্ত মানুষ সেখানে যাওয়ার জন্য আকৃষ্ট হবে এবং সেখানে ব্যবস্থা থাকবে। এই যে হাম নিয়ে যদি বাচ্চারা প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে যেত, 90% রোগী কিন্তু ভালো হয়ে যেত। কিন্তু তারা দরিদ্র মানুষ সেখানে যায় না, কারণ গেলেও সেখানে খরচ হবে, যদিও সরকারি হাসপাতাল। যখন দেখে যে তার বাচ্চার ভালো হচ্ছে না, তখন সে সর্বস্ব বিক্রি করে সর্বশান্ত হয়ে সোজা ঢাকার দিকে চলে আসে, কারণ সেখানকার ওই গ্রামের হাসপাতালে গেলেই তারা বলবে যে আমাদের এখানে আইসিইউ নেই, আপনি ঢাকায় চলে যান। যে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে যদি আমাদের সরকার এবং বর্তমান যে সরকার নির্বাচিত হয়েছেন তাদের নির্বাচনী ইশতেহারেও বলা আছে এটা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্য ব্যবস্থা মেরুদণ্ড হিসেবে গড়ে তুলবে। সেটা যদি এই বাজেট থেকে শুরু হয়, এখানেই কিন্তু আমাদের অনেক নতুন করে টাকা খরচ করতে হবে এবং 90% রোগ আমরা এখানেই সারাবো। এই যদি আমাদের লক্ষ্য হয়, নিশ্চয়ই আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা একটা সঠিক নির্দেশনা পাবে। জি, হামের কারণে আসলে যে অপুষ্টি বা জটিলতা রোধে ভিটামিন এ ক্যাপসুল বিতরণ করা হয়, আমরা বিভিন্ন জায়গায় দেশে বিভিন্ন জায়গায় দেখে থাকি এবং যেসব সরকারি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এবং এই যে জরুরি ভিটামিন প্রয়োজনীয় যে জীবন রক্ষাকারী ওষুধের সরবরাহ কি সবসময় আসলে নিরবিচ্ছিন্ন থাকে কিনা, মাঝে মাঝে কখনো এই জায়গায় গ্যাপ পড়ে যায় কিনা, এবং গ্যাপ যদি পড়ে যায় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আসলে কি করা উচিত এবং কোন জায়গাটা গ্যাপ থাকে? ভিটামিন এ আসলে হাম প্রতিরোধ সরাসরি করে না। ভিটামিন এ যদি শরীরে থাকে বাচ্চার, হামের ক্ষতি তার কম হবে। সে হাম হলেও কিন্তু সে সেরে উঠবে দ্রুত। আর যদি অপুষ্ট থাকে, ভিটামিন এ সমৃদ্ধ খাবার, মাছ, মাংস, দুধ, ডিম এগুলো যদি সে নিয়মিত খেয়ে থাকে, তাহলে হাম হলেও সে কিন্তু অত বেশি সিরিয়াস কাবু হবে না। তো এইটা টিকা কেনার ক্ষেত্রে যেরকম আমাদের এখানে একটা ব্যত্যয় হয়েছে, টিকা কেনার ক্ষেত্রে নিয়মকানুন পরিবর্তনের কারণে একটা দীর্ঘস্থায়ী হয়েছে এবং জরুরি ভিত্তিতে কিন্তু হামের টিকা অন্তর্বর্তী সরকার কিনতে পেরেছিল, কিন্তু এই ভিটামিন এ কে আর জরুরি মধ্যে ফেলেনি। এখন ভিটামিন এ কিন্তু বাংলাদেশের বাজারেও পাওয়া যায়, তবে কোয়ালিটি সম্পন্ন ভিটামিন এ ইউনিসেফের মাধ্যমে কেনা হয় বা অন্য সংস্থা কেনে। এটা আমাদের কথা হচ্ছে জোর দিতে হবে। বাংলাদেশের কোনো সরকারই, আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, জনস্বাস্থ্যের বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ না যতক্ষণ না মানুষ মৃত্যুবরণ না করে। মানুষ যদি মৃত্যুবরণ করতে থাকে তখন তারা একটু নড়ে চড়ে বসে, কিন্তু আবার সেটা সমাধান হয়ে গেলে আবার জনস্বাস্থ্য আমাদের পেছনের দিকে চলে যায়। ফলে ভিটামিন এ এর মতো একটা বিষয়, এবং যারা অসচ্ছল পরিবার তাদেরকে মানে আমিষ জাতীয় খাবার দেওয়া, শুধু ভিটামিন এ দিলেই চলবে না, আমাদের খাবারের যোগান দিতে হবে। স্কুলে
বাচ্চাদের খাওয়ানো হয় সেখানে ভিটামিন এ সমৃদ্ধ খাবার দেওয়া হচ্ছে কিনা, বা মাঝে মাঝে এই যে ব্যবস্থাগুলো করা, এগুলো কিন্তু স্বাস্থ্য পুষ্টি একটার সঙ্গে একটা জড়িত। এ বিষয়ে সরকার যদি জোর না দেয় আমরা স্বাস্থ্যবান জনগোষ্ঠী কিন্তু গড়ে তুলতে পারবো না। জি, আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে এবং বাংলাদেশ প্রতিদিনের যারা নিয়মিত দর্শক এই মুহূর্তে যারা সেটের সামনে বসে আছে তাদের উদ্দেশ্যে কি বলা রয়েছে? তাদেরকে আমি বলবো, দেখুন স্বাস্থ্যের মূল বিষয়টা হচ্ছে আমি যেন স্বাস্থ্যবান থাকি, রোগটা যেন আমাদের না হয়, রোগ প্রতিরোধ করা, এবং আমাদের স্বাস্থ্যটা গড়ে তুলতে বাচ্চাদের সময় থেকেই শারীরিক পরিশ্রম করা, তাদের সুষম খাদ্য দেওয়া, অতিরিক্ত চর্বি, অতিরিক্ত লবণ, অতিরিক্ত চিনি না খাওয়া, এবং সে যেন খেলাধুলা করতে পারে এবং কোনো রকম সিগারেট বা কোনো মাদকের সংস্পর্শে আমার বাচ্চা না আসতে পারে, এই কাজগুলো করা। এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যদি আমাদের ব্যবস্থা গড়ে তুলতে পারি সুষ্ঠুভাবে, যে কোনো রোগ হোক না কেন, সেটা ডায়াবেটিস হোক, ব্লাড প্রেশার হোক, কিংবা সংক্রামক ব্যাধি হোক, প্রথমেই সেখানে যদি আমরা এটাকে আটকে ফেলতে পারি তাহলে আমাদের বাকি জীবনটা ভালো হবে এবং সারা জীবন হয়তো আমাদের ওষুধ নাও খেতে হতে পারে। সেই কাজেই প্রাথমিক স্বাস্থ্যসেবার উপরে জোর দিন। আপনারা দাবি তুলুন যেন সরকার এই বছর থেকে এই প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও সুষ্ঠু এবং শক্তিশালী করার জন্য শহরে এবং গ্রামে ব্যবস্থা তারা নিতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকেও। জি দর্শক, যেমনটি বলছিলাম আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। হাম নিয়ে অনেক অজানা কথা বলছিলেন এতক্ষণ যিনি আমাদের সঙ্গে যুক্ত থেকে, তিনি আমাদের সবারই পরিচিত, তিনি হচ্ছেন ডাক্তার মুশতাক হোসেন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। দর্শক, যেমনটি বলছিলাম যে আমরা বিদায় নেবার শেষ দ্বার প্রান্তে একটি কথা সবসময় আপনাদেরকে বলে যাই যে সবাই মিলে যদি একটু সুস্থ থেকে পাশের মানুষটিকে ভালো রাখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সবাই মিলেই আসলে আমাদের পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো। তো এমনটাই প্রত্যাশা রেখে শেষ করছি আমরা আজকের আয়োজন। দেখা হবে আবারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।